हजार माइल की सफर की शुरुआत हमेशा एक कदम से होते हैं। জার্নি অফ এ 1000 মাইলস বিগিনস উইথ এ সিঙ্গেল স্টেপ। অর্থাৎ আমাদের লক্ষ্য যদি হিমালয় পর্বতে পৌঁছানো হয় তাহলে আমাদের এক পা করেই এগোতে লাগবে, আমাদের প্রথম ধাপ ফেলতে লাগবে। তো ঠিক একই রকমভাবে আমাদের টার্গেট বা লক্ষ্য বলতে পারো 40-এ 40 তোলা। তার জন্য আমাদের ধীরে ধীরে এক পায়ে এগিয়ে যেতে লাগবে। শুরু করছি আজকের এই ক্লাসটি। আমরা 40-এ 40 এই যে লক্ষ্য, এই লক্ষ্য পূরণ করবই। তোমরা সবাই আজকে যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেককেই কমেন্ট বক্সে কমেন্ট করো যে হ্যাঁ স্যার আমি 40-এ 40 যে করেই হোক নিয়ে আসবো। দেখি কতজন তোমরা এই কমেন্টটি করো, এবং আমি গ্যারেন্টি সহকারে বলছি প্রত্যেকটি ক্লাস সাজেশন এবং যদি ভিডিওগুলো তুমি মনোযোগ সহকারে দেখো 40-এ 40 পেতে তোমাকে কেউ আটকাতে পারবে না। আমরা অবশ্যই এই 40-এ 40 নিয়ে আসবই। শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস তোমাদের পঞ্চম অধ্যায়ের ভূমি রাজস্ব বন্দোবস্তের উপর। একেবারে জলের মতো পরিষ্কার করে দেব, যাবতীয় প্রশ্ন তোমার কাছে একবারে জলবাদ হয়ে যাবে, এর বাইরে কোনো বিষয় আসবেই না। দেখো, প্রথমে আমরা আসি 1765 সালে যখন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে এলাহাবাদের দ্বিতীয় সন্ধির দ্বারা বাংলা বিহার উড়িষ্যায় 1765 সালে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যায় কোম্পানি দেওয়ানি লাভ তথা রাজস্ব আদায়ের সুবিধা লাভ করল। ঠিক তার পরবর্তীকালেই দেখা গেল একের পর এক সংঘবদ্ধ বিভিন্ন প্রক্রিয়া, একের পর এক বিভিন্ন বন্দোবস্তের রূপ, সেই বন্দোবস্তগুলিকেই একত্রে বলা হচ্ছে ভূমি রাজস্ব বন্দোবস্ত। অর্থাৎ রাজস্ব আদায়ের পর কোম্পানি একের পর এক বিভিন্ন নতুন নতুন সিস্টেম নিয়ে আসলো। তো আমরা সেই সিস্টেমগুলো নিয়েই আজকে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আসি এই ভূমি রাজস্ব বন্দোবস্তে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন রবার্ট ক্লাইভ। আমরা সকলেই জানি রবার্ট ক্লাইভ সর্বপ্রথম দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন, ডুয়েল সিস্টেম। এবার এই দ্বৈত শাসন ব্যবস্থা চালু করার পর তিনি সর্বপ্রথম একটি পদক্ষেপ নিয়েছিলেন। প্রথম পদক্ষেপ হচ্ছে, মনে রাখবে, নায়েব ও নাজিম নিয়োগ। এবার এই নায়েব ও নাজিম কি? ভূমি রাজস্ব যে ব্যবস্থা অর্থাৎ রাজস্ব সংগ্রহ করার জন্য তিনি দুটি পদের সৃষ্টি করলেন, এক হলো নায়েব এবং দ্বিতীয় হলো নাজিম। তাহলে নায়েব নাজিম পদের সৃষ্টি কে করলেন? রবার্ট ক্লাইভ। দেখো, তোমাদের প্রশ্ন অত্যন্ত কঠিনও হতে পারে, কারণ আমরা সকলেই জানি 20% কঠিন থাকবে, অত্যন্ত একটু জটিল মানের। তো সেই 20% ক্র্যাক করাই কিন্তু আমাদের লক্ষ্য। তাই কোশ্চেন কিন্তু নানা রকম ভাবে আসতে পারে, চেষ্টা করছি সমস্ত বিষয় ক্লিয়ার করে দেওয়া। তাহলে এই নায়েব ও নাজিম পদে কে নিয়োগ করলেন? মনে রাখবে রবার্ট ক্লাইভ। সর্বপ্রথম বাংলায়, মনে রাখবে, বাংলায় রাজা খাঁ, বি লেখছি, বাংলায় হচ্ছে রাজা খাঁ, এবং বিহার ও উড়িষ্যায় সীতাভ রায়কে নায়েব ও নাজিম পদে নিয়োগ করলেন। কেন? রাজস্ব সংগ্রহের জন্য। ক্লিয়ার? এরপরে আমরা আসি। দেখো, এবার এই নায়েব ও নাজিম পদে যাদেরকে নিয়োগ করা হলো তারা কি করলেন? তারা সরাসরি কৃষকের কাছ থেকে রাজস্ব আদায়ের জন্য নায়েব ও নাজিম যারা পদে নিযুক্ত থাকলেন তারা কি করলেন? সরাসরি কৃষকের থেকে রাজস্ব আদায়ের জন্য এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করলেন, এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করলেন, যাদেরকে বলা হচ্ছে কি আমিলদার। এবার এই আমিলদার কাদেরকে নিয়োগ করা হবে? যারা সর্বোচ্চ রাজস্ব জমা দিতে পারবে। তাহলে নায়েব ও নাজিমরা কি করলেন? এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করলেন কাদেরকে? যারা কৃষকের থেকে সব থেকে বেশি রাজস্ব এনে দিতে পারবে তাদের কাছে, তাদেরকেই তারা সেই পদ দিবে। এটাকেই বলা হচ্ছে আমিলদার পদ বা আমিলদার ব্যবস্থা। দেখো, তোমরা অনেক শুনেছো চিরস্থায়ী, মহালওয়ারি, রায়তওয়ারি, একশালা ইত্যাদি, কিন্তু আমিলদার হয়তো অনেকেই জানো না। তাই পরীক্ষায় যদি বাই চান্স কোশ্চেন কঠিন আসে সেটা তো আমাদের জানতে লাগবে। তাহলে ক্লিয়ার করতে পেরেছি আমি আমিলদার। ওকে, এরপরে আমরা আসি। এই আমিলদাররা ছিল অত্যন্ত অত্যাচারী এবং দুর্নীতিগ্রস্ত। তাই এরপরে পরবর্তীকালে যখন আসলো ভেরলেস্ট, তাহলে রবার্ট ক্লাইভের পর আসলো কে? ভেরলেস্ট। ভেরলেস্ট এসে তিনি সর্বপ্রথম কি করলেন? একটি নতুন পদের তৈরি করলেন, যেটাকে বলা হচ্ছে সুপারভাইজার পদ। কি পদ? সুপারভাইজার। এই সুপারভাইজার পদ কি? তিনি এসে দেখলেন যে যারা এখানে আমিলদার ছিল তারা তো অত্যন্ত অত্যাচারী, তারা দুর্নীতিগ্রস্ত, সুতরাং তাদের দেখাশোনা করার জন্য তিনি সুপারভাইজারদের নিয়োগ করলেন, যে আমিলদাররা কি করছে, রাজস্ব কত টাকা সংগ্রহ করছে, কত টাকা জমা দিচ্ছে। তিনি এই সুপারভাইজারদের দুইটি উদ্দেশ্যের জন্য নিয়োগ করেছিলেন, এক রাজস্ব ব্যবস্থা দেখার জন্য, দ্বিতীয়ত আমিলদারদের উপর নজরদারি রাখার জন্য। ক্লিয়ার?
কুছ দিক্কত এই পর্যন্ত আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। সঙ্গে থাকো, সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে যাবে ভূমি রাজস্ব ব্যবস্থা থেকে। ওকে, এরপরে তাহলে সুপারভাইজার, কিন্তু এই সুপারভাইজাররা সেরকম কর্মদক্ষতার পরিচয় দিতে পারেনি, কারণ তারা বিদেশ থেকে আসতো। বিদেশ থেকে এসে তারা গ্রাম্য বাংলার বিশেষ কিছু ভাষা, তাদের অদক্ষতার পরিচয় আমরা পাই, এবং তারা গ্রামে এসে দেখলেন যে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন। তাই সুপারভাইজাররা এসে গ্রামের মধ্যে নিজের ব্যক্তিগত ব্যবসায় শুরু করে দিলেন। তাই সুপারভাইজারদের এখানে ব্যর্থতা আমরা লক্ষ্য করতে পারি। ক্লিয়ার? এরপরে ভেলনেস্টের পরে আসলো কার্টিয়ার, জন কার্টিয়ার। তা কার্টিয়ার এসে কি করলেন, তিনি সর্বপ্রথম এসে এই আমিলদার বলে যে পদটি ছিল দুর্নীতিগ্রস্ত অত্যাচারী, তাদেরকে বিলোপ করে দিলেন। তাহলে পরীক্ষায় যদি খুব কঠিন প্রশ্ন হয় যে আমিলদার পদটি কে লুপ্ত করেছিলেন বা বিলোপ করেছিলেন, উত্তর কি হবে? মনে রাখবে কার্টিয়ার। ক্লিয়ার? এবার কার্টিয়ার তিনি আরো একটি বিষয় লক্ষ্য করেছিলেন, তিনি নতুন একটি পরিষদ গঠন করেছিলেন, যেটাকে বলা হচ্ছে রাজস্ব নিয়ামক পরিষদ। কি পরিষদ? রাজস্ব নিয়ামক পরিষদ। 1770 সালে তিনি মূলত মুর্শিদাবাদ ও পাটনায় চালু করেছিলেন। তাহলে রাজস্ব নিয়ামক পরিষদ কে চালু করেছিলেন? কার্টিয়ার 1770 সালে মুর্শিদাবাদ ও পাটনায়। অর্থাৎ রাজস্ব বিষয়ক বিভিন্ন গবেষণার জন্য, রাজস্ব বিষয়ক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য এবং রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন পরিকল্পনা কর্মমুখী করে তোলার জন্য তিনি এই রাজস্ব নিয়ামক পরিষদ গড়ে তুলেছিলেন। এরপরে আমরা আসি, কার্টিয়ারের পর চলে আসলো আমাদের বিখ্যাত ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, ওয়ারেন হেস্টিংস এসে তিনি প্রথমে দেখলেন যে কি হচ্ছে বাংলার মধ্যে। বাংলায় একদিকে হচ্ছে, এইদিকে আমরা দেখছি রেজা খা, বিহার উড়িষ্যায় সীতাব রায়। তাহলে রেজা খা আর সীতাব রায় এরা অত্যাচারী হয়ে উঠছে, এরা প্রচুর পরিমাণে আত্মসাৎ করছে। তিনি সর্বপ্রথম এসেই এই রেজা খা আর সীতাব রায়কে পদ থেকে বিলোপ করে দিলেন, অর্থাৎ নায়েব ও নিজাম পদে যারা নিযুক্ত ছিলেন তাদেরকে বিলোপ করে দিলেন। কে? ওয়ারেন হেস্টিং। ক্লিয়ার? আরেকটি আমি প্রথমেই বলেছিলাম যে রবার্ট ক্লাইভ, তিনি দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন। ওয়ারেন হেস্টিং এসে কি করলেন? তিনি দ্বৈত শাসন ব্যবস্থাও বিলোপ করে দিলেন। কত সালে? 1772 সালে। 1772 সালে তিনি এসেই দ্বৈত শাসন ব্যবস্থাও বিলোপ করে দিলেন। আমরা দ্বৈত শাসন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তাই আমি এই বিষয়ে আর এই ভিডিওটিতে বলছি না। তোমরা আগের ভিডিওটি দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি। ওকে, এরপরে দেখে নাও পাঠশালা বন্দোবস্ত। দেখো, ওয়ারেন হেস্টিং তিনি এসেই সর্বপ্রথম 1772 সালে একটি ভ্রাম্যমাণ কমিটি গঠন করলেন। ভ্রাম্যমাণ কমিটি কি? যেই কমিটি জেলায় জেলায় ঘুরবে, জেলায় জেলায় ঘোরার পর তারা রিপোর্ট বিভিন্ন পেশ করবে, এবং তাদের মূল উদ্দেশ্য ছিল যে ইজারাদারদের খোঁজা। ইজারাদার কি করবে? ইজারাদার হচ্ছে তিনি, যেমন আমি প্রথমে একটি বিষয় বলে দিচ্ছি, আমরা যেমন নিলামে অনেক কিছু নিই, যেমন আইপিএল খেলা হয়, সেই আইপিএল এর মধ্যে নিলামে কি হয়? প্লেয়ারদের নেওয়া হয়। তো ঠিক এখানে একই রকম ভাবে তারা একটা সিজন বা দুইটা সিজন করলো, খেললো, খেলার পরে তাদের কিছু একটা টাকা দেওয়া হয়। ঠিক এখানে একই রকম ভাবে কি হয় যে ইজারাদারদের জেলায় জেলায় ঘোরা হলো। ভ্রাম্যমাণ কমিটি কি করলেন? জেলায় জেলায় ঘুরলেন, ঘোরার পরে ইজারাদারদের একত্রিত করলেন। এই ইজারাদারদের কি? তাদেরকেও ভাড়ার বিনিময়ে নেওয়া হবে, অর্থাৎ তাদেরকেও নিলাম বা তাদেরকেও লিজে দেওয়া হবে। লিজ মানে হচ্ছে ভাড়া। যেমন অনেকে দেখবে তোমরা আশেপাশে যে লিজের জিনিস নেয়, লিজে হচ্ছে অর্থাৎ কি বাগান নেওয়া হয়, লিজে অনেক কিছু নেয়, জমি নেয় কেউ। তাহলে লিজ ব্যাপারটা কি? দেখবে সরকারও কিন্তু লিজে দেয়। তাহলে লিজ হচ্ছে কি? একটা ভাড়া, বা একটা ভাড়ার বিনিময়ে তুমি সেখান থেকে মানে সরকারকে তুমি কিছু টাকা দেবে, আর সেখানকার যে জমিটা, সেই জমিটা দেখাশোনা করতে লাগবে তোমাকে। তো ঠিক এখানে একই রকম ভাবে পাঠশালা বন্দোবস্ত কি হলো, আমাদের একটু এর কাহিনীটি জানতে লাগবে। কাহিনী কি? যখন 1772 সালে ভ্রাম্যমাণ কমিটি গঠন করা হলো, তারা জেলায় জেলায় গিয়ে এই ইজারাদারদের খুঁজলো। এবার ইজারাদারদের মূল উদ্দেশ্য কি? যে এই ইজারাদারদের মধ্যে যে সব থেকে বেশি রাজস্ব জমা দিতে পারবে, যে সব থেকে বেশি রাজস্ব জমা দিতে পারবে তাদেরকেই সেই পদে নিয়োগ করা হবে। এবং সেই যে পদটা, সেটাকেই বলা হচ্ছে ইজারাদারি বন্দোবস্ত। এবং প্রথম দিকে ওয়ারেন হেস্টিং এটি মূলত 5 বছরের জন্য করেছিলেন। কয় বছর? 5 ইয়ার্স। এই 5 বছরের জন্য যেহেতু করেছিলেন, তাই এই প্রথম বন্দোবস্তটাকেই বলা হচ্ছে পাঠশালা বন্দোবস্ত বা ইজারাদার বন্দোবস্ত। পাঠশালা বন্দোবস্ত বা ইজারাদার বন্দোবস্ত। ক্লিয়ার? তাহলে ইজারাদার বন্দোবস্ত কিভাবে আসলো? আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। প্রথমে আসলো ভ্রাম্যমাণ কমিটি, তারা হচ্ছে ইজারাদারদের খুঁজলো। সেই ইজারাদাররা কি করলো? তাদের 5 বছরের জন্য নিয়োগ করা হলো। যে সব থেকে বেশি রাজস্ব দিতে পারবে তাকে সেই পদে দেওয়া হলো। সেটাই হচ্ছে পাঠশালা বন্দোবস্ত। কত সালে চালু হলো? 1772 সালে 14ই মে পর্যন্ত। 1772 সালে 14ই মে চালু হলো, এবং এটি 1777 সাল পর্যন্ত ছিল, 5 বছরের জন্য। ক্লিয়ার? এরপরে একই রকম ভাবে তিনি
আমিনি কমিশন গঠন করলেন। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা টেস্ট পেপার বলো, বিভিন্ন মডেলসের বলো, এই কোশ্চেনটি পাবে। আমিনি কমিশন কে কবে গঠন করেছিলেন? মনে রাখবে, ওয়ারেন হেস্টিংস 1776 সালে আমিনি কমিশন গঠন করেছিলেন। কেন? দেখো, আমি ব্যাকেটে দিচ্ছি খবর। কিসের খবর? রাজস্ব সংক্রান্ত বিভিন্ন খবরের জন্য, যে রাজস্ব আদায় কতটা হচ্ছে, ঠিক মতো হচ্ছে কিনা, কেউ দুর্নীতিগ্রস্ত হচ্ছে কি, এই বিষয়গুলো দেখাশোনা করার জন্য 1776 সালে আমিনি কমিশন গঠন করলেন কে? ওয়ারেন হেস্টিংস। এরপর ওয়ারেন হেস্টিংস দ্বিতীয় আরেকটি বন্দোবস্ত নিয়োগ করলেন, একশালা বন্দোবস্ত। প্রথমটি ছিল 5 বছরের জন্য, দ্বিতীয়টি হলো 1 বছরের জন্য। একই রকম ভাবে যে সব থেকে বেশি রাজস্ব জমা দিতে পারবে কৃষকদের থেকে নিয়ে, তাকেই সেই পদে নিয়োগ করা হবে। এটা হচ্ছে 1 বছরের জন্য একশালা বন্দোবস্ত, 1777 সালে, 1777। ক্লিয়ার? এরপরে ওয়ারেন হেস্টিংস এর পর বিখ্যাত কর্নওয়ালিস, তিনি চলে আসলেন। কর্নওয়ালিস এসেই তিনি সর্বপ্রথম 10 বছরের জন্য এবার তিনি শুরু করলেন, যেটাকে বলা হচ্ছে 10 সালা বন্দোবস্ত। কত সালে? 1790 সালে। আমি এই প্রসঙ্গে একটি বিষয় তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, তোমাদের যে ইস্তমা মেলাও আকারে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 সালা, 10 সালা, 1 সালা সাল দিতে পারে, অথবা কে চালু করেছেন এটাও আসতে পারে। কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। এই 10 সালা বন্দোবস্তই পরবর্তীকালে রূপান্তরিত হয়ে গেল চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট, যেটাকে আমরা বলছি। এই চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে 22 মার্চ চালু হলো। কে চালু করলেন? লর্ড কর্নওয়ালিস। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের প্রথম প্রস্তাবক বা প্রকৃত প্রবর্তক ছিলেন আলেকজান্ডার ডাউ। তাহলে আলেকজান্ডার ডাউ ছিলেন প্রস্তাবক, তিনি কিন্তু প্রবর্তন করেননি। তাহলে আলেকজান্ডার ডাউ প্রস্তাবক বা প্রথম তিনি সেই বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছিলেন। তাহলে প্রথম কে ছিলেন? আলেকজান্ডার ডাউ। আমি ALEXDOW লিখছি। ওকে, ক্লিয়ার? এরপরে চিরস্থায়ী বন্দোবস্ত অনেক বিষয় রয়েছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। পরীক্ষার পার্সপেক্টিভে আমি আসছি সূর্যাস্ত আইন। দেখো, সূর্যাস্ত আইন কি? একদম সিম্পল বিষয়। চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম একটি শর্ত ছিল জমিদারকে সূর্যাস্তের মধ্যে তার নিজস্ব রাজস্ব, যেই রাজস্ব সরকারকে দিতে লাগবে, সেটা সূর্যাস্তের মধ্যে, সূর্য যাওয়া অস্ত যাওয়ার আগেই জমা দিতে লাগবে। না হলে তার জমিদারি বাজেয়াপ্ত করে নেওয়া হবে এবং তার সমস্ত যে জমি সেটাও সরকার নিয়ে নেবে। এটাকেই বলা হচ্ছে সূর্যাস্ত আইন। ক্লিয়ার? তাহলে সূর্যাস্ত আইন কি? এবার আমরা আসি চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে দুটি বিখ্যাত উক্তি। এক, কৃষকরা জমিদারের ভাড়াটে মজুরে পরিণত হয়। এই উক্তিটি কে করেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় মনে রাখবে, পার্সিভাল স্পিয়ার। কি নাম? পার্সিভাল স্পিয়ার। এরপরে দুঃখজনক ভ্রান্ত সিদ্ধান্ত বলে কে মনে করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্তকে? মনে রাখবে, TR হোমস। এই দুটি উক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। কৃষকরা জমিদারের ভাড়াটে মজুরে আর দুঃখজনক ভ্রান্ত বলে কে অবহিত করেছিলেন? প্রথমটা হচ্ছে পার্সিভাল স্পিয়ার, দ্বিতীয়টা TR হোমস। এরপরে আমরা আসি। দেখো, এই চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় কোথায় চালু রয়েছে আমি তোমাদের সামনে একটি ম্যাপ এঁকে বোঝানোর চেষ্টা করেছি। চিরস্থায়ী বন্দোবস্ত মূলত আমরা জানি বাংলা, বিহার, উড়িষ্যা, এই যে অংশটা, বাংলা, বিহার, উড়িষ্যা, আমি উপরে BBO লিখছি, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত ছিল। বাই চান্স তোমাদের পরীক্ষায় মানচিত্র আসতেই পারে, সেখানে বলতে পারি নিম্নলিখিত এই স্থানে কোন বন্দোবস্ত চালু ছিল। ক্লিয়ার? এরপরে আমরা আসি রায়তোয়ারি বন্দোবস্ত। দেখো, রায়তোয়ারি বন্দোবস্ত 1820 সালে চালু হয়। কে চালু করেন? মনে রাখবে, টমাস মনরো। কি নাম? টমাস মনরো। আচ্ছা, তাহলে তাহলে রায়তোয়ারি বন্দোবস্ত কে চালু করলেন? টমাস মনরো। মনে রাখবে, এই টমাস মনরো কে রায়তোয়ারি বন্দোবস্তের জনক বলা হয়। ওকে, এবার এই রায়তোয়ারি বন্দোবস্ত নিয়ে সর্বপ্রথম পরীক্ষা নিরীক্ষা কে করেন? 1792 সালে আলেকজান্ডার রিড। আলেকজান্ডার রিড রায়তোয়ারি বন্দোবস্ত অর্থাৎ ভূমি বন্দোবস্ত নিয়ে মূলত পরীক্ষা শুরু করেন। তারপরে টমাস মনরো 1820 সালে এই বন্দোবস্ত চালু করেন। রায়তোয়ারি বন্দোবস্ত কি? আমি সিম্পল বলে দিচ্ছি। রায়ত শব্দের অর্থ হচ্ছে কৃষক, অর্থাৎ সরকার সরাসরি কৃষকদের থেকে রাজস্ব নেবে। এখানে কোনো মধ্যস্বত্ব ভোগী থাকবে না, যে কেউ একজন থাকবে সেটা তারপর সরকারের কাছে পৌঁছাবে, এরকমটা নয়। সরাসরি সরকার কৃষকদের থেকে খাজনা নেবে। অর্থাৎ এই বন্দোবস্তে যেমন একদিকে কৃষকরা লাভবান হয়েছিল, তাদের জমি খুব একটা যে কেড়ে নেওয়া হতো সেটা লক্ষ্য করা যায় না, কিন্তু হতো অবশ্যই, কারণ তাদের নির্দিষ্ট রাজস্ব জমা দিতে লাগতো। তাহলে এখানে কোনো মধ্যস্বত্ব ভোগীর উল্লেখ ছিল না, সোজাসুজি সরকার কৃষকদের থেকে খাজনা নিত। ক্লিয়ার? এরপরে আমরা আসি রায়তোয়ারি বন্দোবস্ত কোথায় প্রচলিত ছিল। মনে রাখবে, রায়তোয়ারি বন্দোবস্ত দক্ষিণ পশ্চিম ভারতে, মূলত স্পেসিফিক যদি আমরা বলি এই অংশ, অর্থাৎ বোম্বাই ও মাদ্রাজ স্পেসিফিক সেই অঞ্চলে ছিল। আমরা যদি ওভারঅল বলি তাহলে হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে, অর্থাৎ এই অংশের মধ্যে ছিল কি? রায়তোয়ারি বন্দোবস্ত। ওকে, এরপরে আমরা আসি মহলওয়ারি বন্দোবস্ত।
মহলবাড়ি বন্দোবস্ত 1822 সালে প্রবর্তিত হয়েছিল। কে চালু করেছিলেন? সপ্তম নং রেগুলেশন অনুযায়ী, 7th রেগুলেশন অনুযায়ী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কত নম্বর রেগুলেশন আইন অনুযায়ী? তোমরা অনেক টেস্ট পেপারে, কোশ্চেন পেপারে দেখতে পাবে এই প্রশ্নটি, কত নম্বর রেগুলেশন আইন অনুযায়ী মহলবাড়ি বন্দোবস্ত চালু হয়? উত্তর 7 নং রেগুলেশন আইন অনুযায়ী। ওকে, কে চালু করেছিলেন? বলবো হোল্ট ম্যাকেঞ্জি চালু করেছিলেন মহলবাড়ি বন্দোবস্ত। ওকে, কত সালে? 1822 সালে। এবার মহলবাড়ি বন্দোবস্ত কোথায় প্রচলিত ছিল? মনে রাখবে, মহলবাড়ি বন্দোবস্ত চালু ছিল মূলত যদি আমরা ধরি উত্তর পশ্চিম ভারতে এবং মধ্য ভারতের কিছু অংশে, এছাড়া গাঙ্গেয় উপত্যকা অঞ্চল। কিন্তু যদি আমরা স্পেসিফিক বলি কোথায় চালু ছিল, দেখো আমি তোমাদের সামনে এখানে তুলে ধরেছি, মূলত পাঞ্জাব আর উত্তরপ্রদেশে স্পেসিফিক, আর ওভারঅল হচ্ছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং গাঙ্গেয় উপত্যকায় প্রচলিত ছিল এই মহলবাড়ি বন্দোবস্ত। ওকে, ক্লিয়ার? এবার এই মহলবাড়ি বন্দোবস্ত কি ছিল একটু সংক্ষেপে বলে দিচ্ছি। মহলবাড়ি বন্দোবস্ত এটাই যে কয়েকটি গ্রাম, সেই কয়েকটি গ্রাম নিয়ে একটি মহল বা তালুক হতো। সেই মহল বা তালুকের মধ্যে একজন ব্যক্তি বা একের বেশি ব্যক্তি হতে পারে, তারা যৌথভাবে কি করতো, সেই মহল বা তালুক থেকে রাজস্ব সংগ্রহ করার পর সেটা সরকারকে নিয়ে গিয়ে জমা দিত, এবং যে সব থেকে বেশি রাজস্ব সরকারকে দিতে পারবে তাকেই সেই দায়িত্ব দেওয়া হতো। তাহলে মহলবাড়ি কি? কয়েকটি গ্রাম নিয়ে একটি মহল বা তালুক হতো। সেই মহল বা তালুকের মধ্যে একজন ব্যক্তি বা একের বেশি ব্যক্তি হতে পারে, তাকে দায়িত্ব দেওয়া হতো সে সেই গ্রাম থেকে বা সেই তালুক থেকে রাজস্ব সংগ্রহ করে সরকারকে জমা দিত। এটাকেই বলা হচ্ছে মহলবাড়ি বন্দোবস্ত। ক্লিয়ার? এরপরে আমরা আসি আরেকটি গুরুত্বপূর্ণ ভাইয়াচারি বন্দোবস্ত। দেখো, ভাইয়াচারি বন্দোবস্ত 1849 সালে চালু হয়। মনে রাখবে, এটি মূলত হেনরি লরেন্স চালু করেন পাঞ্জাব ও উত্তরপ্রদেশে, এবং যদি আমরা দেখি এটি মূলত পাঞ্জাব আর উত্তরপ্রদেশ সীমান্ত ছিল। ওকে, পাঞ্জাব ও উত্তরপ্রদেশ সীমান্তে ছিল এই যে আমাদের ভাইয়াচারি বন্দোবস্ত, অর্থাৎ এই অঞ্চলে ভাইয়াচারি বন্দোবস্ত। এখানে আর কিছু নেই। এরপরে আমরা এখান থেকে দুটি তথ্য নিয়ে নিচ্ছি। এক, তোমাদের বিবৃতি কারণ হিসেবে আসতে পারে জেমস গ্রান্ট কে ছিলেন? তিনি হচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দলিল বিভাগের প্রধান ছিলেন। এখানে তোমরা শোর গ্রান্ট বিতর্ক বলে একটি পাবে, আমি এই বিষয়ে যাচ্ছি না। দেখো, জেমস গ্রান্ট দলিল বিভাগের প্রধান ছিলেন এবং জন শোর ছিলেন জমি সংক্রান্ত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ পদে। এবার জন শোর কি বলেছিলেন? যে মুঘল আমলে সরকারের কাছে যেহেতু জমি ছিল, তাই তার মতে, অর্থাৎ জন শোরের মতে, জমির মালিক প্রকৃতপক্ষে সরকার হওয়াই উচিত। অর্থাৎ মুঘল আমলে যেমন মুঘল বাদশাহ ছিল জমির মালিক, ঠিক একই রকম ভাবে তিনি মনে করেছিলেন যে জন শোর মনে করেছিলেন যে জমির মালিক থাকা উচিত কার কাছে? সেই সরকারের হাতে। তাহলে এখানে দুইটা তথ্য আমরা নিয়ে নিলাম, বিবৃতি হিসাবে আসতে পারে যে জেমস গ্রান্ট কে ছিলেন দলিল বিভাগের প্রধান। আমরা আরো একটি তথ্য নিয়ে নিচ্ছি যে পত্নী প্রথা কে কবে চালু করেন? পত্নী প্রথা বর্ধমানের তেজচন্দ্র সর্বপ্রথম চালু করেন। বর্ধমানের জমিদার তেজচন্দ্র চালু করেন। ক্লিয়ার? তো আজকে আমরা এই ভিডিওটির মধ্য দিয়ে মূলত ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে, এবং তোমরা একটি প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে কোন কোন জায়গায় চালু হয়। ওকে, ধন্যবাদ।